তার সাথে আমার প্রথম দেখা মেজো মামার বিয়েতে। সে আমার নতুন মামি বড় বোনের ছেলে হয়, অনার্স ফাইনাল পরীক্ষার্থী। আমি সবে 9-এ উঠেছি, কিশোরী তকমা কাটেনি। খাবারের পর আমার খুব পেট ব্যথা করছিল। সবাই তখন বরকনে মিষ্টি মুখ করা দেখতে ব্যস্ত। ওই অত বড় কমিউনিটি সেন্টারে কে আমায় বাথরুম খুঁজে দেবে? আর বাথরুমের দরজায় বা কে দাঁড়িয়ে থাকবে? যদি কেউ বাইরে থেকে আটকে দেয় আমায়, ইসরে তখনই ওকে খুঁজে পাওয়া। বিরক্ত মুখে এক কোণায় বসে বিড়বিড় করে বই পড়ছে, মোটা একটা বই হাতে। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে এগিয়ে এলো। কিছু হয়েছে? বাথরুম খুঁজে পাচ্ছি না, এত পেট ব্যথা করছে, এক্ষুনি বাথরুমে যেতে হবে। ঝাঁকড়া চুলের ছেলে বই বন্ধ করে বিরক্ত মুখ করে বলল, এইসব বাচ্চা ফাচ্চারা কেন যে বিয়ে খেতে চলে আসে, একটু ঝাল খেলেই পেটে ব্যথা। ওই যে ওইদিকে টয়লেট, আপনি একটু দরজায় দাঁড়াবেন, কেউ ছিটকেনি বাইরে থেকে আটকে দিলে আমি তো মরেই যাব। তার মুখের বিরক্ত ভাব এবার আরো ঘন হলো। দেখি চলো, একদম দেরি করবে না, আমার কাল পরীক্ষা, দেখছো না পড়ছিলাম। একটু দেরি হবে না, 2 মিনিট লাগবে। আমি বাথরুমে দেরি করলাম। পেট ব্যথা নিয়ে বসে নয়, আমার লেহেঙ্গার পাশের হুকটা আটকাতে পারছিলাম না বলে ও এক পর্যায়ে ডেকেই ফেললো। একবারে যদি এত টাইম লাগে তাহলে জীবনের পুরোটাই তো এই করেই চলে যাবে। চলে যাচ্ছি আমি। আমি কোনো মতে জবাব দিলাম, হুক আটকাতে পারছি না, এক পাশে তো পারছি না। তাই পড়েছিলে কি করে? জিমিন ছিল তখন। সে এত রেগে গেল, চেঁচিয়ে বলে উঠলো, আমি কি জিমিন? আমি জবাব না দিয়ে এক হাতে স্কার্ট ধরে দরজা খুলে বেরোলাম। সে কিছুই বলল না। হুট করে বইটা আমার হাতে গুজে দিয়ে কোমরটা টেনে ধরে হুকটা আটকে দিল। আমি এত লজ্জা পেলাম যে বইটা ছুঁড়ে ফেলে ছুটতে দৌড় দিলাম। ইস, কে না কে আমার কোমরের হুক আটকে দিল। ছি! তারপর আর পুরো অনুষ্ঠানে তার সাথে দেখা নেই। আমি মনে মনে এদিক ওদিক খুঁজছিলাম। আসলে একটুখানি দেখাতো, চেহারাও মনে নেই। ফর্সা, জিম করা বডি, লম্বা একটি ছেলে, এতটুকুই মনে পড়ে শুধু। একদম বিয়ের শেষে চলে আসবার সময় যখনই গাড়িতে বসতে যাব, তখনই সে উদয় হলো। এবার চোখে চশমা, কপাল কুঁচকানো ভাব, চেহারা বিরক্ত। আচ্ছা, স্কার্ট তো নিচের দিকে খোলা, তুমি পাশের হুকটা কেন খুলতে গেলে? খুব পেটে ব্যথা করছিল, হুক খুলে নিলে ব্যথাটা কমবে ভেবেছিলাম। আর এটা স্কার্ট নয়, লেহেঙ্গা। ওহ, আমি ভেবেছিলাম হুক খুলে বুঝি পেট ঢিলে করলে। তা জমাজমি ঠিক হয়েছে তো? এখন কি পেটে ব্যথা আছে নাকি আরেকবার যাবে? গাড়িতে কিছু ঘটে গেলে? আমি এত লজ্জা পেলাম যে 2 হাতে মুখ লুকিয়ে ফেললাম। সেই তাকে দেখা, আমি ওর নামটাও জানি না তখন। শুধু আমার মন জানালো, রবিস কিউবের মতো রং বেরঙের ঘর আর ঘর প্রিন্টেড টি শার্ট পরা একটি ফর্সা ছেলে খুব লজ্জা দিয়ে কথা বলে। পৃথিবীর আর কোথাও বুঝি এমন অসভ্য ছেলে আর একটাও নেই। শুধু এই পৃথিবী কেন, পৃথিবীর বাইরের গ্রহেও নেই। ছি! সামান্য পেট ব্যথা নিয়ে এমন করে কেউ কথা শোনায়? বৌভাতের দিন সে চলে এলো। তার খালার বরের বাড়ি আসবেই তো। আমি সেদিন সালোয়ার কামিজ পরে শক্ত হয়ে আছি, কিছুতেই মুখোমুখি হব না তার। সে এদিক গেলে আমি ওদিক যাই, তার সামনে গেলে আমি ধপ করে পিছিয়ে আসি। গা এত বাঁচিয়েও লাভ হলো না অভিশপ্ত লম্বা চুলের জন্য। বেনুনি ধরে এক পাশ থেকে এমন টান দিল সে, বড় ঘরের পেছনের দেওয়ালে পিঠ ঘেঁষে নিয়ে দাঁড় করালো আমাকে। আমি তখন চোখ বন্ধ করে ওড়না মুষ্টি করে ধরে থরথর করে কাঁপছি। আর সে শান্ত ভঙ্গিতে আমার বেনির ফাঁকে ফাঁকে একটা একটা করে গোলাপ গুচ্ছে। সেদিন আমি বাথরুম খুঁজে না দিলে তো সর্বনাশী হতো, আর আজ আমাকে দেখেই পালানো কেন? এখন আমার যদি বাথরুমের দরকার হয় তবে? আমি চোখ মেললাম, ততক্ষণে আমার পুরো বেনিতে গোলাপ গোছা শেষ। তার বুকের উপরে হাত ভাঁজ করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। আমি নিজের চুলের বেনি গোল করে ধরলাম সাথে সাথে। বাথরুম তো শোবার ঘরের সাথেই লাগানো, ওটা তো কমিউনিটি সেন্টার ছিল, এখানে তো বাড়ির লোক সবাই আছে। তোমার বাড়ির লোক কি আমার বাড়ির লোক হলো? আমি সরে আসবার জন্য পা বাড়াতে সে 2 হাতে চেপে ধরলো আমাকে। তুমি একদম মাঝখানে চুলশিটি করবে না, বুড়ি মাদের মতো দেখতে লাগে। মুখের শেপ এত লম্বাটে এক পাশে করবে। আমি হাত ছাড়িয়ে চলে এলাম। ইস, তখনও নাম জানা হলো না, শুধু আমার মন জানালো কফি কালারের টি শার্ট পরা ছেলেটার হাত ঘড়ির চেনটা
খুব ধারালো। হাত টানার সময় এত লেগেছিল আমার যে লম্বা হয়ে হাতে আঁচড়ের মতো কেটে গিয়েছিল একটুখানি। সেদিন মামির সাথে ওনার বাপের বাড়িতে কারা যাবে যখন জিজ্ঞাসা করা হলো, আমি মনের ইচ্ছেকে দুহাতে দমিয়ে বললাম আমি যাব না। সেই তখনই কেউ একজন পেছন থেকে ঠেলে দিল আমাকে। কেন যাবে না? বাথরুমের ভয়? ইস, সারা বছর বুঝি পেট ব্যথা থাকে? আমি ফিরে তাকালাম। ঘড়ি দিয়ে ব্যথা দেওয়া সেই নিষ্ঠুরটা। আমি ধমকে উঠে যেই না গলা বাড়িয়ে বললাম, বাথরুমের কথা একদম বলবেন না আমায়। সেই নাম বলল, এই করবে না তে। আমি এই না, আমার একটা নাম আছে, জাঙ্কু। আমি জাঙ্কুকে জবাব দিতে সবার সাথে মামির বাপের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে জাঙ্কু খাওয়া একদম দেখানি। আশ্চর্য মানুষ, এত কথা শোনালো আমায়, এখন কোথায় সে? এসে দেখে জানা বাবা আমি কত লিমিটেড বাথরুম করি। একদম নিখোঁজ লোকটা। ব্যাস, সেই তখন আমি টের পেলাম এই নিখোঁজ মানুষটার জন্যই বোধহয় জন্মেছি আমি। প্রেমের শুরু তখন থেকে। মামিদের বাড়িতে দুদিন থাকার একটা দিনও জাঙ্কুককে দেখলাম না। ও নেই। বাধ্য হয়ে জেনি খেলাকে জিজ্ঞাসা করে ফেললাম, জাঙ্কুক ভাইয়া কোথায়? কেন বাড়িতে? বাড়িতে মানে? ওদের বাড়িতে। পরীক্ষা চলছে তো ওর, আসবে না? এখন কি করে আসবে? কেন এত জিজ্ঞেস করছিস রে? না মানে মামি তো গল্প করছিল, ওনার কথা বলছিল। ছেলেটা আসলে গল্প করার মতো, মা বাবাহীন, সম্পূর্ণ অন্যের কাছে মানুষ হওয়া ছেলে। তারপরও সবার সাথে কি মানিয়ে গুছিয়ে চলাফেরা। মামি যে বলল ওনার বড় বোনের ছেলে, ছেলের মতোই তো দেখেন ওনারা। সেই 8 বছর বয়স থেকেই তো আছে। ওর বাবার সাথে এসেছিল। ওর বাবা রোজাপাদের অফিসে কাজ করত। ব্যাস, বাবা মারা গেলে তারপর থেকে জাঙ্কুক ওখানে। আমি চুপ করে গেলাম। জাঙ্কুক তাহলে? আমি মোটামুটি মফস্বলের বাছাই করা প্রভাবশালী বনেদি পরিবারের মেয়ে। আমাদের বিশাল যৌথ পরিবারে চাকর বাকরের সংখ্যাই ডজন খানেক। স্কুলে দিয়ে আসতো একজন, আনতে যায় আর একজন। আর সেখানে জাঙ্কুক। আমার সেই কিশোরী বয়সের আবেগে নড়বড়ে পৃথিবীটা যেন আরো নড়ে উঠল। কিন্তু কিশোরী বয়সের ঝোঁকের কাছে মনের ভিতরটা হার মানল। ঠিক করলাম দূর তো অনেক দূর। যতদিন হাতের কাছে সময়গুলো ততদিন জাঙ্কুক এবং শুধু জাঙ্কুক। মামিদের বাড়ি থেকে ফিরে শুরু হলো আমার অপেক্ষা নামক বিষয়ের কাছে পরীক্ষা দেওয়া। মন ঠিক করলাম আমি এখন থেকে জাঙ্কুকের জন্য অপেক্ষা করব। কিন্তু জাঙ্কুক কি কখনো বুঝতে পারবে আমি অপেক্ষা করছি? শুরু হলো আমার অ্যাডোলসেন্সের অবুঝ সমীকরণ। দেখা যাক এত এত গবেষণায় যে অনুভূতি আর সত্যির কোনো প্রভাব আছে কিনা। দিন যায়, রাত যায়, কিন্তু আমার সেই হঠাৎ দেখা মানুষটির কোনো খোঁজ নেই, একেবারেই নেই। তারপর হঠাৎ করে একদিন চিঠি, সাথে ফোন নম্বর। বাথরুমের দরকার হলে ফোন করে দেবে, বান্দা হাজির হয়ে যাব। জাঙ্কুক। অপেক্ষা নামক পাগলামির সাথে নতুন করে যোগ হলো ভরসা। মাঝে মাঝে 2-1 মিনিটের জন্য আমি ফোন করতাম। জাঙ্কুক হ্যালো হ্যালো করতো, আমি রেখে দিতাম। আবার জাঙ্কুক ফোন করলে আমি হ্যালো হ্যালো করতাম, জাঙ্কুক চুপ। বছর পেরোলো, আমার অনুভূতি যেন একটু কমলো না। এরপর আমার ছোট মামির বাবু হওয়ার পর আবার জাঙ্কুকের সাথে দেখা হলো অনুষ্ঠানের দিন। সেই আগের মতোই সবার অগোচরে টেনে নিল আমায়। আমি চোখ বন্ধ করে সেই প্রথমের মতোই কাঁদছি। স্মৃতি তাহলে জায়গা বদল করলো। 1 বছর 9 মাস 3 দিন পর কেউ কথা বলতে এলে আমি তার সাথে কথা বলি না। তোমায় বলতে হবে এমন তো বলিনি আমি, শুধু আমি কথা বলবো। জাঙ্কুক নাক টিপে ধরলো আমার। আচ্ছা, ডান পাশে স্মৃতি করা এই মেয়েটাকে যদি আমি বাতাসের মতো পাতলা একটা চুমু খাই, মেয়েটা কি কেঁদে ফেলবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। জাঙ্কুক আমার দুগালে নরম করে হাত রাখলো। চুমু খাবার আগেই আমি কেঁদে ফেললাম। জাঙ্কুক এত হাসলো আমায় দেখে, ইস, আমি ছুটতে পালিয়ে এলাম। সেই দিন আর একবারের জন্য আমি জাঙ্কুকের সামনে পড়লাম না। কিন্তু পরদিন খুব ভোরবেলায় জাঙ্কুক আমাকে ঘুম থেকে ডেকে তুলে বাইরে নিয়ে এলো। আমি ঘুম ঘুম চোখে টলতে টলতে এসে বারান্দায় দাঁড়ালাম। এত সকালে? আমি চলে যাব এখন। একটু পরে। একটা চুমু খাবার কথা ছিল, সবাই তো ঘুমে, ভাবলাম বেস্ট টাইম এটাই। আমার ঘুম উড়ে গেল। ইস,
কি নির্লজ্জ! সামান্য একটা ব্যাপারে নির্লজ্জ কি বলা যায়? লজ্জা কম বলা যায়। একেবারে নির্লজ্জ হলে তো শর্টস পরে চলে আসতাম, তাই না? আমি পারবো না। আমি জানতাম পারবেন না। যার নাকে এখনো বাচ্চাদের মতো সর্দি লেগে আছে, সে চুমু জিনিস তো বুঝেই না। আমি চুপ করে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। জাঙ্কুক রেলিং এর উপরে রাখা আমার হাতটা শক্ত করে চেপে ধরলো, যেন খুব মজার কথা বলেছে এমন করে বলল, আমার বাবা মানে রোজ আন্টির বাড়িতে আমি আশ্রিত। আমার বাবা তাদের কর্মচারী ছিলেন। ওনারা কোনোদিনও তা আমায় টের পেতে দেননি। ছেলের মতোই ভালোবাসেন। আমি টুক করে জাঙ্কুকে গেলে চুমু খেলাম। তখনই জাঙ্কুক যেন টেরই পেল না এমন করে বলল, মানলাম আমার সামগ্রিক অবস্থা খুব একটা ভালো না, তাই বলে এত কম আদরের চুমু নেই না আমি। জাঙ্কুক মাথার পিছনে হাত দিয়ে মুখটা টেনে ধরলো আমার, ফিসফিস করে বলল, কথার কোনো নড়চড় করলে সারা জীবন নিজেকে কষ্ট দেব আমি। আমি কারো হুমকিকে ভয় পাই না। ভয় পেতে বলিনি তো, শুধু যখন শাস্তি হবে তখন যাতে আপিল করা না হয়। স্যার আগে কেন জানাননি এমন কথা যাতে না আসে। জাঙ্কুক ভীষণ গাঢ়ভাবে জড়িয়ে ধরলো আমায়। জাঙ্কুকের কাছ থেকে আসবার সময় আমি টের পেলাম জাঙ্কুক আমার গলায় কিছু একটা পরিয়ে দিয়েছে। একটা পাতলা চেন, সুন্দর লকেটে ছোট্ট করে লেখা, ইউ আর সোল্ড। আমি লকেটটা মুঠো করে আনন্দে কেঁদে ভাসালাম। তারপর জাঙ্কুকের সাথে আবার আমার দেখা নেই। আমার নতুন অপেক্ষা শুরু হলো। জাঙ্কুক কিছু একটা প্ল্যান করছে নিশ্চয়ই। একদিন হুট করে আমার কলেজে এসে হাজির। আমি তো ভয়ে আধমরা। এমন তো নয় বিয়ে করতে চলে এসেছে। কলেজের লাইব্রেরির নিরিবিলি রুমে জাঙ্কুক ভারী কণ্ঠে বলল, এক্ষুনি চোখ বন্ধ করো তো, জাদু দেখাবো। আমি পারবো না বলেও চোখ বন্ধ করলাম। জাঙ্কুক আমার হাতের মুঠোয় কিছু একটা গুজে দিল। উফ, চোখ খুলবে না। জাদুর বাকিটা শোনো। কানাডায় একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, ওইটা রেসপন্স এসেছে। আমি চোখ মেললাম। হাতের মুঠো খুলতেই অবাক হলাম। এটা কি? কিসের চাবি? একটা হব হব সংসারে সুখের চাবি তোমার হাতে দিয়ে যাচ্ছি। বাহ, চাবি দিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে। জাঙ্কুক নাক ধরে কাছে টানলো আমায়। আমি আশা অবধি একদম বিয়ে করবে না তুমি। রাজপুত্র চলে এলো না। আমি বললাম, একা একা আমি পারবো না। পারতে হবে, না পারলে ক্ষমা নেই, কঠিন শাস্তি হবে। হোক শাস্তি। আমি শক্ত করে হাত টেনে ধরলাম জাঙ্কুকে। এক্ষুনি আমায় সঙ্গে নিয়ে গেলে কি হয়? জাঙ্কুক আমার হাতটার উপর তার অন্য হাতটি রাখলো। নরম আদরে আঙুল বুলাতে বুলাতে বলল, এক্ষুনি বলে কিছু হয় না তে। যেটা এক্ষুনি আমি বিশ্বাস করি সেটা হৃদয় থেকে হলে আজীবনের। লাইব্রেরিতে ওই অতগুলো মানুষের সামনে আমি বোকার মতো জাঙ্কুককে জড়িয়ে ধরলাম। নিজের বাচ্চা বাচ্চা ইচ্ছের কথাগুলো বলতে লাগলাম। আমরা লুকিয়ে বিয়ে করে রাখবো। ফিরে এসে তুমি সবাইকে বলো। আমাদের বাড়ির কেউ শুনবে না আমার কথা। বিয়েটা হয়ে থাকলে অন্তত একটু নিশ্চিন্তা আমি। জাঙ্কুক নিজের থেকে ছাড়িয়ে দিল আমায়। আমি লুকিয়ে বিয়ে করবো না তে। আমার এই জীবনটাই মাথা নিচু করা। এই জীবনে আর কোনো মাথা নিচু করা কাজ আমি করতে পারবো না, এবং তুমিও আমায় করতে বলবে না। জাঙ্কুক চলে গেল। আমার ওইটুকু বয়সে আর ওইটুকু বয়সের প্রেম, সেই প্রথম বিরহ নামক কঠিন শব্দটির সাথে পরিচয়। যাত্রা শুরু হলো বিরহকে সঙ্গী করে। জাঙ্কুক ওইখানে যাবার পর ফোন করতে আমায়। একদিন কি করে যেন মায়ের কাছে ধরা পড়ে গেলাম। বাড়ি থেকে আমার উপরে শাসন বেড়ে গেল। আমার লুকিয়ে চুরিয়ে ফোন করার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপর একটা লম্বা বিরতি। একদিন হঠাৎ করে একটা গুমোট সন্ধ্যাবেলায় কয়েকজন অচেনা অতিথি আমাদের বাড়িতে বেড়াতে এলেন। সেই বেড়াতে আসা মানুষদের মাঝে একজন ছিলেন যিনি আমাকে বিয়ে করবার জন্য আমার পরিবার কর্তৃক নির্বাচিত হয়েছিলেন। আমি জানতাম না। সবকিছু এত তাড়াহুড়োর মাঝে হয়ে গেল। কি করব, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সিদ্ধান্তহীনতায় ভুগে ভুগে আমি বিশাল অনৈতিক একটি কাজ করে বসলাম। বিয়ের আগে আমি আত্মহত্যার চেষ্টা করলাম। মনের ভিতরটা ছেয়ে গেল অপরাধ বোধে। আত্মহত্যার চেষ্টা সফল হলো না, কিন্তু বাড়ি থেকে আমার বিয়ে দেওয়ার চেষ্টা থেমে গেল। একটা পারিবারিক আনুষ্ঠানিক বিচার সভার মাধ্যমে আমায় বলা হলো, যদি জাঙ্কুককেই আমি জীবনে চাই তাহলে এই পরিবারকে ছাড়তে হবে। আমি মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জাঙ্কুকের জন্য পরিবার ছাড়বো। মন ঠিক করে জাঙ্কুককে ফোন করলাম। জাঙ্কুক উল্টো ধমকালো আমায়, পরিবার ছেড়ে আসবে মানে?
মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি নেই তোমার সাথে। এসব কি কথা? আমি মরতে গেছিলাম তোমার জন্য। ওই ভালোবাসা তো আমার পাওয়ার ছিল না তে। আমি পরিবারবিহীন বড় হওয়া ছেলে। সৃষ্টিকর্তা তো আমার জন্য এমন গভীর ভালোবাসা বরাদ্দ রেখেছিলেন। আমি মরে যাচ্ছিলাম, এর কোনো দাম নেই তোমার কাছে? অবশ্যই দাম আছে। আমি এসেই দাম দিচ্ছি। মাত্র কয়েকদিনের অপেক্ষা। আমার এত রাগ হচ্ছিল জাঙ্কুকের উপর, যার জন্য আমি আমার সর্বস্ব বিসর্জন দিতে নিয়েছিলাম। সে বলে সে দাম দেবে। আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। জাঙ্কুক বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করলো। আমার আত্মীয় স্বজন যাকে যাকে ফোন করা যায় তাকে তাকে ফোন করলো। মোটামুটি যতভাবে চেষ্টা করা যায় করলো। আমি কোনো সাড়া দিলাম না। জেদ চেপে গেল আমার। একদম যোগাযোগ করব না আমি, দেখি কি হয়। মনের টানের জোর কত, এবার সত্যি পরীক্ষা করা যাক। জাঙ্কুক এলো মাস তিনেক পর এক বিকেল বেলা, একদম না জানি সোজা আমাদের বাড়িতে এসে হাজির। তখন আমার পরীক্ষা চলছে। বাড়িতে তো পুরো থমথমে অবস্থা। বাবা রেগে চিৎকার চেঁচামেচি শুরু করলেন। এত বড় স্পর্ধা, আমাদের বাড়ি চলে আসি, কে দিয়েছে এত সাহস? কোথায় পেলো এত ব্যাকিং? দাদুরও মাথা গরম হয়ে গেল ভীষণ। ছোট চাচা আমাকে ক্ষণে ক্ষণে চোখ রাঙাতে থাকলেন। আর এদিকে আমি জাঙ্কুককে দেখবো বলে উন্মুখ হয়ে আছি। ছোট বোন জিমিন খবর নিয়ে এলো জাঙ্কুক নাকি ড্রয়িং রুমের বারান্দায় বসে আছে। ঘরে ঢুকতে নাকি কেউ তাকে এলাও করছে না। আমি নিরুপায় হয়ে দাদিমায়ের পায়ে ধরলাম। একটা মানুষ তো এমনি পড়ে থাকতে পারে এ বাড়িতে। আমি না হয় আর কোনোদিনও কিচ্ছু চাইবো না তোমাদের কাছে। মানুষটা বিদেশ থেকে এলো। দাদিমায়ের মন একটু নরম হলো। তিনি দাদুর কাছে খবর পাঠালেন। দাদু ডেকে পাঠালেন জাঙ্কুককে। ভারী ধমকে জিজ্ঞাসা করলেন, কি চাও? জাঙ্কুক শান্ত স্বরে বলল, খুব খিদে পেয়েছে, ভাত খাবো। দাদু তো ভীষণ অবাক। আর কিছু চাও না? এই তো বললো আপনাদের সাথে কথা বলেছে, ওর কথার উপর বেস করেই তো আমি ছুটি নিয়ে এলাম। দাদু জাঙ্কুকের সামনে আমাকে ডেকে পাঠালেন। আমি তো দিশেহারা। এই ছেলে কি বলে তে? তুই বলেছিস আসতে ওকে, একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছিস? এত বড় হয়ে গেছিস তুই? আমি জাঙ্কুকের দিকে তাকালাম না। ভয়ে আধমরা হয়ে দাদুর পায়ে ধরে বসে পড়লাম। সেদিন দাদু আর কিছু বললেন না। জাঙ্কুকে আমাদের বাড়িতে থাকতে দিলেন। বললেন উনি ভেবে জানাবেন। আমি তো এদিকে জাঙ্কুকের সাথে একটু দেখা করার জন্য মরি মরি অবস্থা। অথচ জাঙ্কুক, তার কোনো চেষ্টাই নেই। জিমিন খবর দিল খেয়ে দিয়ে সে নাকি আরামসে শুয়ে পড়েছে। অনেক রাতে আমি লুকিয়ে গেলাম জাঙ্কুকের সাথে দেখা করতে। জাঙ্কুক পায়ের উপর পা তুলে বই পড়ছে। আমি ঘরে যেতেই বলল, চা খেতে ইচ্ছে করছে তে, রান্নাঘরে ঢুকতে দেবে? আমি বানিয়ে নেব। আমি তখন এতদিন পরে আমার মানুষটাকে দেখছি। ফিনফিনে টি শার্ট আর শর্টস পরনে যেন অন্যরকম জাঙ্কুক। দীর্ঘদিন এই মানুষটা যেন আমার ঘরেই বাস করছে। আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমার হাতটা তো লম্বা লাগছে কেন? আগে থেকে একটু লম্বা হয়েছে। ওইখানে বসে থেকে বাংলাদেশে একটি ভীতু মেয়েকে বারবার ছুতে চেয়েছি বলে। দেখি রান্নাঘরে নিয়ে চলো তো। আমি এবার দাদিমাকে ডাকলাম। দাদিমা এত রাগ করলেন, রান্নাঘরে যাবে কেন? সে কি বাবুর্চি? একটু চা খাবে দাদি? চা বানিয়ে দিয়ে আয়। নাকি চায়ের ডেক না দেখলে তার তৃষ্ণা মেটে না? আমি দাদিকে অনেক বুঝিয়ে শুনিয়ে জাঙ্কুককে রান্নাঘরে নিয়ে গেলাম। জাঙ্কুক আমাকে চমকে দিয়ে একটা প্যাকেট বের করলো। এগুলো কি জানো? একটা বিশেষ ধরনের নুডলস। তুমি তো বলেছিলে চা খাবে। ওইখানে গিয়ে এই দারুণ প্রিপারেশনটা শিখেছি শুধু তোমার জন্য। জাঙ্কুক যত্ন করে আমার জন্য নুডলস রান্না করলো। সুন্দর করে সাজিয়ে দিয়ে বলল, এত দারুণ একটা ডিশের জন্য আমি নিশ্চয়ই একটি চুমু পেতে পারি। আগে তো টেস্ট করে দেখি। জাঙ্কুকের রান্না মুখে দিয়ে আমার মনে হলো এই মধ্যরাতে এরকম রান্না করা খাবারের জন্য হলেও আমি নির্দ্বিধায় ঘর ছাড়তে পারি। গাছতলায় থাকতে হলে থাকবো, সমস্যা কি? আমার এই মানুষের জন্য সব হবে। গোল্লায় যাক এই পৃথিবী। আমি চোখ বন্ধ করে গলা জড়িয়ে ধরলাম জাঙ্কুকে। সেই প্রথম আমাদের গভীর চুমু। এক্ষুনি দূরে কোথাও চলে গেলে কি হয়? জাঙ্কুক ঠান্ডা স্বরে বলল, পরিবার ভীষণ দামি জিনিস তে, তোমার আছে তাই তুমি বুঝতে পারছো না। যদি না থাকতো আমার মতো কেঁদে কেঁদে ঘাস গুনতে রাস্তায়, যা চাও পরিবারের মধ্যে থেকেই চাইতে হবে। তুমি চাও না, সেটা তো তুমি বুঝবে। আমার সব বুঝবার দায়িত্ব তোমার। আমার কথা তুমি ভাববে, সব আমি ভাববো। আমি এক
পৃথিবী দুশ্চিন্তা নিয়ে সব ভাবতে ঘরে এলাম। 10 মিনিটে বাড়ির লোকদের কিভাবে ম্যানেজ করব ভেবে আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেল। সারাদিন আমি না খেয়ে মায়ের পিছন পিছন ঘুরলাম। মায়ের এক কথা, বেড়াতে এসেছে বেড়া, বিয়ে শাদিতে আমি নেই, তোর জন্য একলা যুদ্ধ করতে পারবো না আমি। এদিকে আমি জাঙ্কুকের কাছাকাছি থাকবার জন্য দিশেহারা। নিরুপায় আমি আর একদিন রাতে লুকিয়ে আবারও জাঙ্কুকের ঘরে গেলাম। জাঙ্কুকের পুরো উল্টো ভাব, কড়া স্বরে চোখ রাঙিয়ে বলল, রাতে এলেও কাজ হবে না তে, বিয়ের পর অবধি অপেক্ষা করতে হবে। এসব ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। তুমি এতদিন পর এলে অথচ আমায় একটু কাছে টানতেও চাইলে না। তুমি তো চাওনি, কি করে জানলে এই এত রাতে কেন এলাম তবে? এটা তো অন্য কারণে। নিজেও তো একটু সবার সাথে কথা বলবে, একা আমাকে দিয়ে কেন সবটা? জাঙ্কুক আলতো করে আমার হাত ধরলো, আমার হাতের তালুতে আঙুল দিয়ে কিছু একটা লিখতে লিখতে বলল, অনেক শুকিয়ে গেছো তুমি, সব জামা লুজ হচ্ছে। আমি হাতটা ছাড়িয়ে নিলাম। আমি তো জানতাম কাছে আসার ক্ষেত্রে ছেলেদের আগ্রহ বেশি, আর তুমি ভুল জানতে। একটা ছেলে চাইলে নিজের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে পারে। এসব ব্যাপার হচ্ছে পুরোটা মাইন্ড সেটআপের ব্যাপার। না হলে শুধু বিয়ে নামক একটা শব্দের দোহাই দিয়ে একদম প্যারালাইজড হয়ে যাওয়া মানুষটাকে নিয়েও তো মানুষ সারা জীবন অনায়াসে কাটিয়ে দেয়। কামনা পূরণই ভালোবাসার একমাত্র দিক না। তাই বলে এত শক্ত এমন একটা ভাব করে আছো আমাকে কাছে না পেলেও চলবে তোমার? শারীরিক ব্যাপারটা খুবই তুচ্ছ ব্যাপারটি, না হলে এতদিন কানাডাতে থাকতে পারতাম না। কাছে আসার পুরো ব্যবস্থা তোমায় করতে হবে, তোমাকে। আমার এত রাগ হলো, এই পাথরকে ভালোবেসেছি আমি, এ তো আমায় বিয়ে না করেও দিব্যি কাটিয়ে দিতে পারবে সারা জীবন। সারা জীবন শুনে এলাম ছেলেদের তেষ্টার কথা, আর এ দেখো উল্টো আমার গলা শুকিয়ে মারতে চাইছে। জাঙ্কুক দৃঢ় কণ্ঠে বলল, আর তাছাড়া তুমি তো সোল্ড করাই আমার কাছে। আমি জানি এই লকার আমি ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। আমি তখনই গলার চেন খুলে জাঙ্কুকের হাতের মুঠোয় দিয়ে দিলাম। আমি বিয়ের জন্য আর একটু চেষ্টা করব না। তোমার তো বউ চাই না, তাই না? বউ না চাইলে এমন ছুটে আসতাম বলো? আমি চলে আসতে লাগলাম। জাঙ্কুক পথ আটকালো। এই না চাওয়া বউটাকে আমি যদি একটা সুযোগ দেই, সে কি নেবে? আমি চলে এলাম। কোনো সুযোগ চাই না আমার। সবটা কেটে গেল। জাঙ্কুক নিজের মতো করে থাকছে আমাদের বাড়িতে। দাদু বিয়ের কথা তুললো না, আমিও চুপ। নিজের মতো পরীক্ষা দিচ্ছি। সে যদি পারে আমি কেন পারবো না? জাঙ্কুক নিরুপায় হয়ে ধরা দিল আমার কাছে। আর মাত্র 6 দিনের ছুটি আছে। কি চাওতে? আমি এমনি চলে যাই? গেলে যাবে, এবার গেলে কিন্তু আর আসবো না। আমি কিন্তু থাকতে পারবো। খারাপ ছেলেরা যে কোনো ভাবেই থাকতে পারে, থাকতে পারার উপায় বের করে নেয়। জাঙ্কুক আমার হাত ধরে মাটিতে বসে পড়লো। তুমি থাকতে পারবে না তে, আর তুমি জানো আমি কেমন থাকবো? আমার মাথা খারাপ হয়ে গেল। আমি দাদুর কাছে আবার গেলাম। এইবার দাদু রাজি হলেন। বিয়ের কথাবার্তা ঠিক হবার সময় জাঙ্কুক অদ্ভুত কথা বলল দাদুকে, আমার 3 মাসের ছুটি, বিয়ের পরে বাকি সময়গুলো তেকে নিয়ে আমি আপনাদের সাথেই থাকবো। ওখানে গিয়ে তারপর আমি তেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার মাথায় হাত পড়লো। মৃত্যুকটা আমাকে বলেছে ছুটি নেই। বিয়ের সময় আমার জন্য যেন একটার পর একটা চমক অপেক্ষা করছিল। রোজ আন্টি জাঙ্কুকের বাবা মায়ের মতোই সব করলেন। জাঙ্কুক কোনো ধরনের অভাব রাখলো না আয়োজনে। আমার জীবনে ভালোবাসা নামক শব্দটা ধরা দিল নতুন করে। একটা মানুষ কতটা গুছিয়ে ভালোবাসতে পারে জাঙ্কুক না এলে আমি বোধহয় জানতামই না। আমাদের বাড়ির সবাইও যেন জাঙ্কুকে মুগ্ধ হয়েছিল। বিয়ে হলো, এবার শুরু হলো আমার পরীক্ষা নেবার পালা। বিয়ের রাতেই কাজ টানলাম মাঝখানে। না ছুঁয়ে থাকতে পারবে বলেছিল না, এখন থাকো, ইচ্ছে মতো থাকো। জাঙ্কুক খুব হাসলো আমাকে নিয়ে। বুঝলি তে, এক ধরনের মাছ হয় না, ভেদা মাছ, এদেরকে যখন ধরা হয় এগুলো একটুও নড়ে না। মনে মনে কি বলে জানো, একবার ধরুক আমাকে, ঝুড়ির ভিতরে নেওয়ার পর বোঝাবো মজা। মাছটা ধরে যখন ঝুড়িতে নেওয়া হয় এরা যা লাফালাফি করে বলার বাহিরে, অথচ লাভ হয় না কিছুই। ততক্ষণে মাছ ধরা হয়ে গেছে। তুমি হচ্ছ সেই ভেদা মাছ, আমার ঝুড়িতে ঢুকে বলছো ছুঁতে দেবে না। আমার এত রাগ হলো, আমি সত্যিই ছুঁতে দেব না। তুমি যদি জোর করো তখন অন্য হিসাব।
ভালোবাসা ভীষণ অন্যরকম রূপ নিয়ে ধরা দিল আমার কাছে। সুখ আর গর্ব মিলে যেটা হয় সেটার মতো। জাঙ্কুক ভাবলো আমি কাচের ওপাশে তাকে ডাকতে যাব। আমি গেলাম না। মাঝে মাঝে অন্যের ছটফটানি দেখতে যে এত আনন্দ হয় বলে বোঝাতে পারবো না। বেচারা না বলতে পারছে না ঘুমোতে পারছে। আমার তো সেই এক কথা, আমায় পেতে চাও তো চোখ বন্ধ করে আমার পায়ে পড়তে হবে। অথচ সে মচকাবে না। সময় কাটতে লাগলো। আমাদের এই কাচের এপাশ ওপাশে অস্থিরতার ভালোবাসাও দিন দিন অস্থির হতে থাকলো। আহারে, শেষমেশ জেলে ভেদা মাছের জেদের কাছে হার মানলো। এক ঝুম বৃষ্টির রাতে বেচারা অভিমান করে গিয়ে বৃষ্টিতে বসে রইল। মুখে এক কথা, জ্বর হয়ে মরে যাব আমি। কপাল ছুঁয়ে কেউ যেন আমার জ্বর না দেখে। আর আমি তাও শক্ত হয়ে দূরে বসে থাকলাম। জাঙ্কুকের জ্বর হলো, সত্যি খারাপ অবস্থা। হসপিটালাইজ করতে হলো। ডাক্তার না ছুটাছুটি করে একাকার। এর মাঝে সে আমায় অবাক করে দিয়ে বলল, ওইসব মেডিসিন ফেডিসিনে কিচ্ছু হবে না তে, এটা তোমার নিঃশ্বাসের জ্বর। কি করতে হবে? ওই যে ঠোঁটে ঠোঁট রেখে নিঃশ্বাস দিতে হবে। দম আটকে আসা নিঃশ্বাস তখন প্রাণ পাবে। আমি তখন নিজের দর বাড়াই, আরো শক্ত হয়ে নিজেকে গুটিয়ে নেই। ওই যে কথায় আছে না, নারী সে পুরুষের বিসর্জন পায়ে দলতে খুব মজা পায়। আমারও সেই অবস্থা। বিসর্জিত জাঙ্কুক আর আমি ধনুক হাতে প্রতি মুহূর্তে ধারালো প্রত্যাঘাতে তীর ছুরি। কিন্তু তার কতক্ষণ, মানুষটা সত্যি জ্বর ছাড়ে না। কি আশ্চর্য! তারপর হাসপাতালে এক ভোর হওয়ার সময় নরম রোদের ধারায় জাঙ্কুককে আমার প্রথম নিঃশ্বাস দেওয়া চুমু। ভালোবাসায় এত এত রং, এত এত সুখ ধরন হয় সেই প্রথমবারই জানতে পারা। আমাদের দুজনের আনন্দ নামক সমুদ্রে তলিয়ে যাবার যাত্রা শুরু। শেষমেশ বাসরটা আমাদের হাসপাতালে হলো। জাঙ্কুকের সে কি আফসোস, সে নাকি ফুলে সজ্জিত খাটে বাসর করতে চেয়েছিল, আমার জন্যই তা পারল না। পরে অবশ্য আমাদের বাসরটা সত্যি ফুলে সজ্জিত হয়েছিল জাঙ্কুক আমাকে বিদেশে নেওয়ার পরে। একদিন ওকে সারপ্রাইজ দিয়েছিলাম আমি। জাঙ্কুকের সাথে বিয়ে না হলে আমি বুঝতেই পারতাম না যে মানুষকে এভাবেও ভালোবাসা যায়। আর আমার পরিবার, যে কিনা একসময় জাঙ্কুককে মানতে নারাজ ছিল জাঙ্কুক অনাথ বলে, আজ সেই জাঙ্কুক বলতেই আমার পরিবার অজ্ঞান। সবাই আমার থেকে তো জাঙ্কুককেই ভালোবাসে। জাঙ্কুক যেন নতুন করে তার জীবনে পরিবার ফিরে পেয়েছে, আর আমার পরিবারও যেন তাদের জীবনে একটি ছেলে খুঁজে পেয়েছে। এইভাবেই কেটে গিয়েছে আমার সুখের সংসার। আজ না হয় আমার গল্পটা এই পর্যন্তই থাক। পরে কোনোদিন আমার জীবনে আরো সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।